বুঝলেন, সুকুমার রায় ২১ আইনে লিখেছিলেন শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। এখন আমরা জানি না যে শিব ঠাকুরের দেশ কিংবা সে দেশে কতটা আইন শৃঙ্খলা সঠিক রয়েছে। আমি এখানে শিব ঠাকুর বলতে শিব ঠাকুরের কথা বলছি না, আমি বলছি অন্তত আমাদের রাজ্যের বুকে আইন শৃঙ্খলা সত্যিই সর্বনেশে অবস্থায় রয়েছে, নাকি ল অর্ডার এই সব কিছু সত্যিই সঠিক রয়েছে। এই দোলাচলে যখন পড়েছি তখন প্রত্যেকটি বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে। একদিকে দোলাচল, উল্টো দিকে ঘটনাক্রম। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব তার মূল মাইন্ডসেট একটু আপনাদেরকে বুঝতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভাঙড়ে এবং তার সঙ্গে সঙ্গে মালদায় একই জায়গায় না হলেও আলাদা আলাদা জায়গায় হলেও কমন একটি ফ্যাক্টর রয়েছে, তা হলো তৃণমূল নেতা খুন। ভাঙড়ের ক্ষেত্রে গতকাল আমরা দেখেছি তৃণমূল নেতা খুন হতে, এবং মালদার ক্ষেত্রেও আমরা একই রকম ছবি আজ দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, দু জায়গাতেই তৃণমূলের নাম কেন আসছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এত বারুদ, এত আগ্নেয়াস্ত্র হাতে আসছে কি করে দুষ্কৃতীদের? দেখুন, দুষ্কৃতী কোনো দলের হতে পারে কিংবা কোনো দলের নাও হতে পারেন, কিন্তু দুষ্কৃতী তো দুষ্কৃতী। তাদের আলাদা করে যদি আমরা না ডিটেক্ট করতে পারি তাহলে তো নাগরিক নিরাপত্তা আবারও প্রশ্নের সম্মুখীন হবে। ঠিক যেমনটা ভাঙড়ের ক্ষেত্রে তৃণমূল নেতা যিনি দুটো মিটিং করলেন, মিটিং সেরে তিনি তার বাড়িতে ফিরছিলেন, কিন্তু তাকে মরতে হলো। কেন মরতে হলো? তৃণমূল করছে বলে মরতে হলো, নাকি তৃণমূলের অন্দরেই তৃণমূল করতে হচ্ছে বলে মরতে হচ্ছে? কি বলছি বলুন তো? ঠিক যেমনটা নওশাদ সিদ্দিকী সেট করে দিয়েছেন একটি সমীকরণ, তা হলো ইতিমধ্যে আরাবুল ইসলাম এবং তার সঙ্গে সঙ্গে শওকত মোল্লা, এই দুইয়ের সমীকরণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে নওশাদ সিদ্দিকী। কিন্তু উল্টো দিকে আরও একটা বিষয় এখানে রয়েছে, তা হলো শওকত মোল্লা বলছে আইএসএফের দিকে সম্পূর্ণ নিশানা করে যে নওশাদ সিদ্দিকী কিংবা আইএসএফ এটার সঙ্গে যুক্ত রয়েছে। দেখুন, ভাঙড়ের ক্ষেত্রে তৃণমূল ভার্সেস আইএসএফের বিষয়টি প্রথমবার নয়, অনেকবারই দেখা গিয়েছে, কিন্তু ভাঙড়ের বুকে যেটা বারংবার আরও বেশি করে দেখা গিয়েছে তা হলো খুন, বোমা, আগ্নেয়াস্ত্র একেবারে সব সময় সবার সামনে, সেটা ভোটমুখী পর্বে হোক কিংবা ভোটের পরে হোক, বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে। কিন্তু মালদার ক্ষেত্রেও একেবারে কুপিয়ে খুন করা হলো, মৃত্যু নিশ্চিত করা হলো কুপিয়ে কুপিয়ে। এটা কোন বাংলা? যে বাংলায় দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি সাধারণ নাগরিক থেকে শুরু করে তৃণমূল নেতা থেকে শুরু করে প্রত্যেকে নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি বলছি, তৃণমূল নেতা তারা তৃণমূলটা করেও যদি নিরাপদে না থাকতে পারেন, তাহলে সাধারণ মানুষ কি করে নিরাপদে থাকবেন? আজ এই প্রশ্নটা নিয়েই আগামী 1 ঘন্টায় কথার পৃষ্ঠে বাড়বে কথা। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে প্রাইম টাইম ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 6:57। আপনারা জানেন সন্ধ্যে 6:57 মানেই ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম, শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আর ঠিক এখান থেকেই আমি ঘটনাক্রমগুলো একবার আপনাদের সামনে এক নজরে দেখাবো। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খুন হয়েছে ভাঙড়ের যে তৃণমূল নেতা, সেখানে সিপি পৌঁছে গিয়েছিলেন এবং পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়ে দিয়েছেন তদন্ত শুরু হয়েছে, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে আঘাতের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তদন্ত সবে শুরু হয়েছে, এখন কিছু বলা মুশকিল। তাই তো, মুশকিল তো হবেই, তদন্ত করতে মুশকিল, তদন্তের আগে সাধারণ মানুষের নাগরিক নিরাপত্তা দেওয়া মুশকিল, সবই মুশকিল। তাহলে সরকারি বা কী চলছে, পুলিশ প্রশাসনই বা কী করছে? তৃণমূল বিধায়ক শওকত মোল্লার আবার অভিযোগ নওশাদ সিদ্দিকীর মদতে খুন করা হয়েছে। বিকেল থেকে দুটো মিটিং শেষ করে বাড়ি ফিরছিল রেজ্জাক, রাস্তায় তাকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে। আসলে ভাঙড় এলাকায় ওদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বলে এই সব কাজ করছে। পুলিশকে বলবো, অবিলম্বে এই সমাজবিরোধীদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা রেজ্জাককে লক্ষ্য করে গুলি চালানোর পরে এলো পাথারিভাবে মৃত্যু নিশ্চিত করতে কুপিয়েছে। শওকত মোল্লাই কথা বলছেন সরাসরি আইএসএফের দিকে নিশানা করে। কিন্তু প্রশ্ন আরও অনেক কিছু রয়েছে, আরও অনেকগুলো বিশদে আলোচনার জায়গা রয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি পাল্টা কি বলছেন? তিনি পাল্টা বলছেন এই ঘটনার সঙ্গে আইএসএফ কর্মী সমর্থকেরা যুক্ত নয়, তৃণমূলের গোষ্ঠীকুন্দলের ফলে এই ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিক। অর্থাৎ একদিকে নওশাদ সিদ্দিকী তিনি চাইছেন পুলিশ প্রশাসন যেন দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন, এবং উল্টো দিকে তৃণমূলের মধ্যে আইএসএফের দিকে নিশানা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ মূল কেন্দ্রবিন্দু একটি জায়গাতেই। এবং আমরা যদি ভাঙড়ের
এক্সাম্পল নিচ্ছি, তাহলে একদিকে যখন তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে এবং পাল্টা আরও একটা সমীকরণ শুরু হচ্ছে, তা হলো আইএসএফ। কিন্তু মালদার ক্ষেত্রেও তো একই রকম চিত্র দেখা গিয়েছে, সেখানেও তো একই রকমভাবে তৃণমূলেরই যোগ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রেও যদিও বা আব্দুল রহিম বক্সী তিনি কিন্তু সরাসরি বলে দিচ্ছেন না, এখানে তৃণমূল যোগ নেই, এটা কোনো তৃণমূল যোগই নয়। তাহলে কে খুন করলো? দেখুন, বিজেপির পক্ষ থেকে বহুদিন আগে একটি কথা বলা হয়েছিল, আমি নাম একেবারে স্পেসিফিক্যালি বলে দিতে চাই, তা হলো শ্রমিক ভট্টাচার্য, নবনির্বাচিত, ইলেক্টেড না হলেও সিলেক্টেড বটে রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেছিলেন, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। ঠিক এই কথাটাই কি এখন শিলমোহর দেওয়া যেতে পারে অন্তত তৃণমূলের ক্ষেত্রে? একের পর এক যে ছবিগুলো ধরা পড়ছে, তাতে তো আইন শৃঙ্খলা, কানুন সব কিছুই তো প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আমি আবারও ঘুরিয়ে ফিরিয়ে বলতে বাধ্য হচ্ছি, তা হলো পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন তিনি? সত্যিই যদি আইন, ল অ্যান্ড অর্ডার যদি ফিক্স না করা যায়, যদি তৃণমূল নেতারা নিজেরাই নিজেদের জায়গাতে সেফ না থাকতে পারে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? দেখুন, এই ছবিগুলো যখন আমরা দেখাচ্ছি, তখন তৃণমূল নেতাদের আরও কিছু কুকীর্তি যেমন বারংবার সামনে আসে, তার সঙ্গে সঙ্গে ছাত্র পরিষদের, আমাকে আবারও মেনশন করতে হচ্ছে, 44 বছরের একজন যুবনেতা, ছাত্রনেতা, তিনি তার মাথা ম্যাসাজ করান এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা ধরা পড়ে, তা হলো জামাল কদু বিতর্ক। তিনি একেবারে মাথায় মদের গ্লাস নিয়ে স্বল্প ড্রেস পরিধানকারী, স্বল্প বস্ত্র পরিধানকারী একজন নারীর সঙ্গে একেবারে চটুল গানে নাচছেন। এই ছবিগুলোও ধরা পড়ছে বাংলার বুকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কলেজের ভেতরে গণধর্ষণ হয়, কলেজের ভেতরে ধর্ষণ হয়, শ্লীলতাহানি হয়, এবং করে কারা? ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূল। ল অ্যান্ড অর্ডার গণ্ডগোল হয়, ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল। যে কোনো জায়গাতে ঘুরতে ফিরতে, আসতে বসতে সবেতে তৃণমূল কংগ্রেস। না, এটা সত্যি শুনতে খুব ভালো লাগতো যদি প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রেও এই একই রকমভাবে তৃণমূল কংগ্রেস তাদের নাম সম্মুখীন হতো সাধারণ মানুষের সামনে। হ্যাঁ, যদিও বা তৃণমূল কংগ্রেস এটা বলে থাকে যে তাদের উন্নয়নের দিক থেকেও তারা বড্ড এগিয়ে, তারা তো স্লোগানই দিয়ে ফেলেন, এগিয়ে বাংলা। দেখুন, আমরা বিশ্বাস করি হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, কিন্তু এটা কখনোই চাই না যে বাংলার ক্ষেত্রে এই ধরনের এক্সাম্পল দিনের পর দিন সেট হোক এবং পড়শি রাজ্যগুলো আমাদেরকে নিয়ে ছেলে খেলা করুক কিংবা হাসাহাসি করুক। না, আমরা চাই না এ বাংলার বুকে যেখান থেকে যাবতীয় মহিষী মানুষরা দিনের পর দিন স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছেন, সেই বাংলার বুক দিনের পর দিন এইভাবে কালিমালিপ্ত হোক, এইভাবে দিনের পর দিন এক্সাম্পল সেট হোক যে এখানকার ছাত্রনেতারা গণধর্ষণ করে, এখানকার ছাত্রনেতারা 44 বছর বয়সী, এখানকার ছাত্রনেতারা দিনের পর দিন হয়তো বা অভিযোগ অনুসারে কোনো রকম ভোটই হতে দেন না, নির্বাচন হয় না। এই প্রসঙ্গগুলো বারংবার তুললে পরে আমরা শুধু তৃণমূলের নেগেটিভিটি করছি এমনটা বোঝানো হয়, কিন্তু প্রশ্নটা এখানে তা নয়। দেখুন, খুব সহজেই বিরোধী শিবিরকে যে কোনোভাবে দাগিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু নিজেদের আত্ম উপলব্ধি করার জায়গাটা বড্ড কঠিন। অন্তত ভাঙড়ের যে ছবি, অন্তত মালদার যে ছবি, অন্তত এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, কামারহাটির যে একটা ছবি, যেখানে যেই ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি তৃণমূলের ছাত্র নেতা, দেখুন না কি সুন্দর নাচছেন। এবার অনেকেই বলতে পারেন, নাচছেন তাতে কি অসুবিধে রয়েছে? না, কোনো অসুবিধে নেই, কিন্তু এইটা বাংলার সংস্কৃতি, এটাই কি নব্য বাংলা, যে বাংলাতে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে গিয়ে বাংলা, বঙ্গ এসব নামে নামকরণ করা হয় এবং যুক্তি দেওয়া হয় অদ্ভুত রকম। সিলেবেল অনুসারে ওয়েস্ট বেঙ্গল অনেক নিচে থাকে, তাই জন্য তাদেরকে এগোনোর জন্য বাংলা নামটাই, পশ্চিমবঙ্গ নামটাই পরিবর্তন করে বাংলা রাখার কথা মনে পড়ে অনেকের। এই তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি, আর সেখানেই বারংবার বিশৃঙ্খলার পরিস্থিতি। এই তৃণমূল কংগ্রেসে এই 3টি শৃঙ্খলা রক্ষা কমিটির একেবারে মূল শীর্ষে রয়েছিলেন একসময় পার্থ চট্টোপাধ্যায়। সেই পার্থ চট্টোপাধ্যায় আজ কোথায় রয়েছে আপনারা জানেন? কোনটা ছেড়ে কোনটা বলবো? অন্তত শব্দের কাটাকাটি অনুষ্ঠানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন আজ এই মুহূর্তে, তাদেরও সেই ডেজিগনেশন তৃণমূল কংগ্রেস। অনেকেই বলবেন বিজেপি নেতারা কি কিছু করছেন না? আলবাত করছেন, হয়তো করছেন, সিপিআইএমরাও করছেন, কংগ্রেসও করছেন, কিন্তু আমার প্রশ্ন সিপিআইএম বিজেপি এদের নয়। তার কারণ এনারা এই মুহূর্তে সিপিআইএম টেস্টেড,
ফেল। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিকে কেউ টেস্ট করেনি, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি সম্বন্ধে কেউ জানতেও চাইছে না। তৃণমূল কংগ্রেস শাসনে রয়েছে, তাই প্রশ্ন তৃণমূল কংগ্রেসকেই করা উচিত। আর ঠিক এ জায়গা থেকে সরাসরি এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনিয়া রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে বাপি সোরেন, আইএসএফ নেতা, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত প্রাইপি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। এই অনুষ্ঠান শুরু করবার আগে অঞ্জনের একটি সাব প্রশ্ন রয়েছে, দেখুন। এই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে ছবিগুলো আরেকটু বিশদে দেখানো আপনাদের অত্যন্ত দরকারি। ছবিটা একটু দেখুন, খুব ভালো লাগবে। একজন ছাত্র নেতা এভাবে নাচানাচি করছেন, একজন ছাত্র নেতা যাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় এবং তিনি আবার গণধর্ষণ করেন, তাকে পুলিশ গ্রেপ্তার করে। হ্যাঁ, এটা ঠিক, পুলিশ প্রশাসন গ্রেপ্তার করছে। অনেকেই বলতে পারেন পুলিশ প্রশাসন কি তাহলে কোনো ভূমিকা নেই? হ্যাঁ, রয়েছে তো, অবশ্যই রয়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ প্রশাসনের ভূমিকা তার চাইতেও বেশি বাঞ্ছনীয় হওয়া উচিত। পুলিশ প্রশাসনের ডর মুঝে আচ্ছা লাগা, যেরকম শুভেন্দু অধিকারী বলেন, পুলিশ প্রশাসনের দিকেও ততটা ভয় থাকা সমাজের জন্য দরকারি, তবে সেটা নেগেটিভভাবে নয়, পজিটিভভাবে। রক্ষক যদি ভক্ষক না হয়ে অন্তত রক্ষকের মতো ভূমিকা পালন করে, তাহলে সাধারণ মানুষ তাদের প্রতি আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। যে আস্থা বিশ্বাসের জায়গা ক্রমাগতই হারাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা পর্যন্ত আজকাল একই বলতে শুরু করেছেন, তা হলো এ জায়গায় পুলিশের ব্যর্থতা, এ জায়গায় পুলিশ মন্ত্রীর ব্যর্থতা। দেখুন, এই জায়গাতে যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি বলতো, সিপিআইএম বলতো, কংগ্রেস বলতো, আমরা মেনে নিতে পারতাম যে শাসকের বিরুদ্ধে বিরোধী কথা বলছে, বলতেই পারেন। কিন্তু সাধারণ মানুষরাও আজকাল প্রশ্ন করছেন, কোথায় নিরাপত্তা? কেন নিরাপত্তাহীনতায় দিনের পর দিন আমাদের ভুগতে হচ্ছে? আমরাও প্রশ্ন করছি, আর কতদিন বাংলায় নিরাপত্তাহীনতায় ভুগবে সাধারণ মানুষ শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য? আর কতদিন, আর কটা প্রাণের বলি হবে? আমি ঠিক এ জায়গায় সরাসরি প্রথমেই রুবিদির কাছে আসবো। রুবিদি, আপনার ওপেনিং রিমার্ক। বিষয়টা হচ্ছে শিক্ষার যে জায়গাগুলো সেগুলো নষ্ট করে ফেলছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা বাংলাকে নতুন ভাবে দেখছি, বিশ্বাস করুন, এই বাংলাকে আমরা চিনতাম না আগে। বাংলার যা এখন এক্সাম্পল সেট করছে, অত্যন্ত লজ্জায় আমাদের মাথা নিচু করে যাচ্ছে। এবং মাননীয়া বড় বড় করে হয়তো ব্যানার টানাচ্ছে, সততার প্রতীক মাননীয়া মুখ্যমন্ত্রী, বাংলা এগিয়ে বাংলার লোগো চালাচ্ছে, কিন্তু সত্যি কি এটা এগিয়ে বাংলার মডেল? এটা সত্যি আজকে প্রশ্ন করতে ইচ্ছা করছে, বিশ্বাস করুন। শুধু এই একটি কলেজের শুধুমাত্র এই একটি কলেজের চিত্র এরকম তা নয়। এই চিত্র আমরা যোগেশচন্দ্র কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজে দেখেছি, আমরা সোনারপুর কলেজেও দেখেছি কি চিত্র। সেখানে মাসাজ হচ্ছে, বিশ্বাস করুন, সেখানে মানে গা টিপে দিচ্ছে, সেখানে নানা রকম কাজ হচ্ছে সেখানে। মানে যোগেশচন্দ্র কলেজের চিত্রটা তো আমি মানে লম্পটগিরি চলছে রীতিমতো। একজন মহিলাকে বেঞ্চে মানে ডেস্কে বসিয়ে লম্পটগিরি চলছে। ঠিক আছে, এক্স্যাক্টলি তাই। তাহলে ভাবুন আজকে বাংলার সংস্কৃতিকে কোথায় নিয়ে গেছে তৃণমূল সরকার, আর বলছে এগিয়ে বাংলা। বাহ, এই চিত্র এগিয়ে বাংলার, যেখানে কলেজের মধ্যে আমরা দেখব এরকম ভাবে আধ উলঙ্গ নাচ, এটা বাংলার সংস্কৃতি। আবারও রিপিট করার সুযোগ দেবো, কিন্তু তার আগে অঞ্জনের প্রশ্ন দেখুন। সোজা সাপটা প্রশ্ন, যে ঘটনাক্রমগুলো একেবারে শুরু থেকে বলেছি, তাই প্রশ্নটা এখানে সরাসরি করতেই হচ্ছে। শেষের শুরু তৃণমূলের 26শে বিধানসভা নির্বাচনের আগে এত কুকীর্তি সব সামনে আসছে। আমি জানি না সত্যি এগুলো সামনে আসা নাকি আবারও সেই তৃণমূলের কথাতেই শিলমোহর দিতে হয় যে বিরোধীদের চক্রান্ত, আমি জানি না, কিন্তু প্রশ্নটা অত্যন্ত লাউড অ্যান্ড ক্লিয়ার। শেষের শুরু তৃণমূলের। আমি ঠিক এখান থেকেই বাপিবাবুর কাছে যাবো। বাপিবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রশ্নটা শেষের শুরু তৃণমূলের, বলুন। সর্বপ্রথমে সবাইকে আমি নমস্কার এবং ট্র্যাক টিভি সঞ্চালক মহাশয়কে প্রথমে বলবো যে গণতান্ত্রিক দেশের
যে প্রথমেই হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতি জনগণের সব, কিন্তু আমরা ধীরে ধীরে এখানে কি দেখতে পাচ্ছি, জনগণ না, যারা উপর থেকে রাজ্য, জেলা এবং বুথ স্তর পর্যন্ত যারা একনায়কতন্ত্র চালাচ্ছে তারাই হচ্ছে সবকিছু। আমাদের দেশে আমরা বারবার দেখতে পাই যখনই কোনো সরকার দীর্ঘদিন ধরে সেখানে থাকে, একটা তাদের মধ্যে অহংকার বোধ, একটা দাম্ভিকতা চলে আসে। আমরা প্রত্যেকটা শাসনকালে এটা দেখেছিলাম, আমি নাম নিচ্ছি না, আগেকার বিভিন্ন জায়গায়। তো সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে আপনারা দেখবেন যে আমাদের শাসকের মনে হয়ে গেছে আমি কাজ করি বা না করি, আমি ভুল করলেও যা করলেও আমি তো থেকে যাব, তাই আমার চিন্তার কিসের। তাই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 10,000 কাছাকাছি এখানে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত। কলেজগুলোতে আমরা যে অপসংস্কৃতি দেখতে পাচ্ছি সেটা তো বলার কিছুই নয়। আমরা প্রত্যেক নিয়ত দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজে, যেখানে আমরা জানি সংসদ নির্বাচন বন্ধ আছে, তাহলে বন্ধ থাকলে সেখানে কারা, সেখানে বহিরাগতরা যারা কলেজ থেকে 10-15 বছর আগে পাস আউট করছে, যাদের বয়স 35-40 বছরের উপরে, তারা নাকি সেখানে দাদাগিরি করছে এবং প্রত্যেক নিয়ত সেটা চলছে। এবং আজকে যে ঘটনাটা আমরা দেখলাম, ভাঙড়ের যে ঘটনাটা ঘটেছে রাজ্জাখার উপর সেখানে, এবং কিছুদিন আগে আমরা মালদাতেও দেখেছিলাম যে যেখানে টিএমসির একজন জেলা পদাধিকারী এবং কাউন্সিলর, ওকে জেলারই পদাধিকারী অন্যজন টিএমসির লোক, তাকে দিন দাহাড়ি সেখানে খুন করাইছিল। সুযোগ পাবেন। আমি এখানে দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, সামগ্রিক পরিস্থিতি সাম্প্রতিককালে যেসব ঘটনাগুলো সামনে আসছে, প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, শেষে শুরু তৃণমূলের। আমি জানি এই প্রশ্নটা উত্তর দিতে আপনার একটু হলেও খারাপ লাগবে, কিন্তু প্রশ্নটা করতে আমার খারাপ লাগলেও, তার কারণ একজন যতই হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী, আপনাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী, কিন্তু যেভাবে ল অ্যান্ড অর্ডার ক্রমাগত ব্রেক করছে, এই প্রশ্নটা করতেই হচ্ছে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। মানুষের সকালবেলা ঘুম থেকে উঠে মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকারকে গালাগালি না দিলে তাদের পেটের ভাত হজম হয় না। কিছু মানুষ আছে তারা দেবে। প্রসঙ্গত বলে রাখি, যে ঘটনাটা দিয়ে আপনি শুরু করলেন, ভৈরব গাঙ্গুলি কলেজ, সেই ভৈরব গাঙ্গুলি কলেজ নির্দিষ্টভাবে শুরু হয়নি, ভাঙড় থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে আমি তো দেরিতে পৌঁছেছি। আমি যেটা পেলাম, ভৈরব গাঙ্গুলি কলেজ নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে ঘটনাটা ছবি সোশ্যাল মিডিয়ায় রয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ফেক। আমাদের কলেজে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং এই কোনো ঘটনার সাথে যুক্ত নেই। এরপর মনে হয় আর নতুন করে এটা নিয়ে আলোচনা করা কিছু না। যারা ফেক নিউজ ছড়ায় তারা ছড়াক, এটা বিজেপির তো কাজ, আমরা বারে বারে দেখেছি। ওরা ছড়ায় আবার সেগুলো আবার ডিলিটও করে দেয়। তাই এটা নিয়ে আমরা বিশেষ চিন্তিত নই। আর সরকার কি কাজ করছে, বিগত নির্বাচনগুলো তো পড়ো, মানুষকে তো বোকা ভাববেন না। পশ্চিমবঙ্গের মানুষ তারা নির্দিষ্টভাবে ভোট দেয়, কেন্দ্রীয় বাহিনী পাহারা দেয়, তার সেইভাবে যারা ভোট নিয়ে প্রশ্ন করে তারা কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করতে পারে, অমিত শাহ দপ্তরকে প্রশ্ন করতে পারে। যারা এইসব নিয়ে বলে সারা ভারত জুড়ে বিভিন্ন ডেটাবেস গুলো রয়েছে, সেগুলো নিয়ে খোঁজ খবর নিক, সারা দেশ জুড়ে চলছে, শুধু তো হাতের কাছে মোবাইল রয়েছে, সেগুলো নিয়ে খোঁজ খবর নিক, তাহলেই তো খবর পেয়ে যাবে। তাহলে নতুন করে বলার কিছু নেই। আর আমরা কতটা ভালো ছাত্র খারাপ ছাত্র মার্কশিট গুলো বেরোতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রিপোর্ট গুলো দেয়, তো সেগুলো দেখে নিন। বেশ আমি দেবব্রত বাবুর কথা অবশ্যই উত্তরটা আমি রুবিদির থেকে নেবো, কিন্তু তার আগে আমি জয়দেব বাবুকে একটু বলার সুযোগ দেবো এই প্রশ্নের নিরিখে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আপনি যে প্রশ্নটা করেছেন শেষের শুরু তৃণমূলের, তার মানে তৃণমূলের শেষ যদি আমরা ধরে নিই, তাহলে আমাদের আগামী দিনে অল্টারনেটিভ কে, ভবিষ্যৎ বিকল্প কে? সিপিআই টেস্টেড অ্যান্ড ফেলিওর। পশ্চিমবঙ্গে মুসলিম হিন্দু একসঙ্গে থাকে, সেখানে বিরোধী দলনেতা বলে মুসলিম যেখানেই আছে সেখানেই তোমরা যাবে না, বাঙালিদের বলে, হিন্দুদের বলে কাশ্মীরে বেড়াতে যেতে বারণ করে, কারণ কাশ্মীরে মুসলিম থাকে। তার মানে পশ্চিমবঙ্গেও মুসলিম থাকে, মুসলিম কাশ্মীরে আছে বলে বাঙালি তুমি কাশ্মীরে বেড়াতে যাবে না। কিন্তু সেখানে নওশাদ সিদ্দিকী একজন পীরজাদা হয়েও, তিনি একজন ধর্মগুরু হয়েও তিনি কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, তিনি কিন্তু বলেন হিন্দু মুসলমান ভাই ভাই, এবং তিনি বলেন বাংলার উন্নয়নের কথা এবং বাংলার মানুষের চাকরি, বেকারদের হাতে কাজ রোজগার। তিনি তো একজন পীরজাদা নওশাদ সিদ্দিকী, তার তো উচিত ছিল হিন্দু মুসলমান করা বা মুসলমানদের হয়ে অ্যাডভোকেসি করা, মুসলমান ভোট ব্যাংকে ঘিরে নেওয়া। তিনি সেটা করলেন না নওশাদ সিদ্দিকী। কিন্তু বিজেপিও তাহলে এই তৃণমূলের অল্টারনেটিভ নয়, সিপিএমও নয়, তাহলে আইএসএফ আসুক বাংলার ক্ষমতায়। কিন্তু কংগ্রেস আপনি আপনার মতো করে বিশ্লেষণ করতে পারেন। আমি রুবিদির কাছ থেকে একটু উত্তরটা নেব। রুবিদি বলুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে, আমি প্রথমে দেবব্রতদার উত্তরটা দিই। আপনি যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ এটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু সরব হয়েছে প্রত্যেকে, এবং এটা কিন্তু শুধু একটি কলেজের চিত্র নয়, আমরা কিন্তু এর আগেও দেখেছি। আপনি দেখুন, আরেকটি কলেজের আমি চিত্র দেখাচ্ছি, এটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চিত্র, যেখানে শিক্ষক
মানে তৃণমূলের মিটিং করছে মানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, আপনি দেখুন, আপনি প্লিজ একটু শুধু অবস্থাটা দেখুন। মোবাইলটাকে উপরের দিকে ওঠান। এক মিনিট, একটু আলোটা বাড়িয়ে নি, নিশ্চয়ই, প্লিজ। ভালোভাবে দেখা যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন রুবিদি আচ্ছা, একটু ছবি অঞ্জন দেখানোর চেষ্টা না করছেন। না, আমি এই অবশ্যই ছবিটা ছবিটা দেখব দেখুন, প্লিজ। না যাবে দেখুন, উত্তরটা দেখে শুধুমাত্র দিন। কলেজের ভেতরে তৃণমূলের মিটিং চলছে। আর আপনার মনে হয় যে কলেজের ভেতরে তৃণমূলের 21শে জুলাইয়ের মিটিং হচ্ছে, সেখানে এরকম নাচন কদন হবে না? আমরা তো কলেজের ভেতরে বিয়ে হতে দেখেছি। আপনি কাকে ঠকাচ্ছেন দেবব্রত বাবু? কাকে ঠকাচ্ছেন আপনারা? পশ্চিমবঙ্গের জনগণ কি আঙুল চুষছে? কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণকে আপনাদের? কলেজের ভেতরে বিয়ে করাবেন, অসভ্যতামি করাবেন, লম্পটগিরি চলছে। আর যখন কোনো মেয়ে যখন গণধর্ষিতা হওয়ার পর যখন সে কমপ্লেন করবে, তারপরে বলবেন যে একটা দুটো ঘটনা। বারংবার হচ্ছে, আপনাদের কোনো ধারণা নেই কতগুলো ঘটনা ঘটছে, এবং এর জন্য আপনারা দায়ী। কারণ গভর্নিং বডির মাথায় আপনারা বসে আছেন। নির্লজ্জের মতো এই গভর্নিং বডির প্রত্যেককে গ্রেফতার করা উচিত। যে কলেজে কেন এই ধরনের কাজবাজ চলছে? একটা শিক্ষা প্রাঙ্গণে শিক্ষার জায়গা যদি না থাকে, চক ডাস্টারের জায়গা যদি না থাকে, খাতা পেনের জায়গা যদি না থাকে, সেখানে মদের বোতল ধরিয়ে দিচ্ছেন আপনারা, সেখানে গণধর্ষণের মতো কাজ হচ্ছে। আর গভর্নিং বডির মাথায় আপনারা বসে আছেন। আমি ঠিক আছে দেবব্রত বাবুর কাছেই যাবো। দেবব্রত বাবু, এটা তো খুব সত্যি কথা। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম ঘটনা যদি ঘটে, আমি ধরে নিচ্ছি যে আপনি ফেক বলছেন, আমি কিছুক্ষণের জন্য আপনার কথাতেও শিলমোহর দিচ্ছি, কিন্তু আমার প্রশ্নটা একটি জায়গাতে, তাহলে এই ঘটনাটা তো একটি নয়। না না, আমি বলছি দেবব্রত বাবু, আপনার যদি সত্যি ওরকম কিছু অথেন্টিক থেকে থাকে, তাহলে তো সেটা আমার কাছেও আসতে হবে, আমি অবশ্যই সেদিকে নজর রাখবো। কিন্তু প্রশ্ন হচ্ছে দেবব্রত বাবু একটা বিষয়, তাহলে এত কিছু হচ্ছে, শুধুমাত্র একটি ঘটনা তো নয়, একটি বিক্ষিপ্ত ঘটনা বা ব্যতিক্রমী ঘটনা এমনটা তো নয়, বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো আসছে। আমি বলছি নরসিংহ কলেজে যেটা হয়েছে সেটাকে আপনি বলতে পারবেন না সেটা ফেক? সেটাও ফেক? না না, এটাও বলুন যে নরসিংহ কলেজ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, বলে দিন। আমার প্রশ্ন হচ্ছে কি চলছে কলেজগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, প্রত্যেকটি জায়গাতে এইভাবে যে ঘটনাগুলো সামনে আসছে, এটাকে আপনি সাধুবাদ বলবেন, এটাকে ডিফেন্ড করবেন দেবব্রত বাবু? শুনুন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ডিফেন্ড করা যায় না। শুনুন, হ্যালো, হ্যাঁ দেবব্রত বাবু বলুন। বিচ্ছিন্ন ঘটনা, দেখুন কতটা ভালোবাসার দিক দেখুন। কিছুদিন আগে আমরা দেখলাম এই যাদবপুর ইউনিভার্সিটিতে যারা ক্ষমতায় রয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন, সেখানে দেখতে পেলাম একটা ছাত্রকে কিভাবে উলঙ্গ করে পিটিয়ে মারা হলো। আর কারা করলো নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন। আর ওখানে ছাত্র সংসদ কাদের দখলে রয়েছে? আমি সব মেনে নিলাম দেবব্রত বাবু। দেখুন, আমি এই প্রশ্নটা করতে করতে অত্যন্ত ক্লান্ত। দেবব্রত বাবু, আপনি এতগুলো উদাহরণ কেন টানছেন? আমার প্রশ্ন হচ্ছে, শাসক দল আপনারা, শাসককে প্রশ্ন করলে আপনারা বিভিন্ন দিকে ডাইভার্ট কেন হয়ে যান? কে কি করেছে না করলে পরে, না না না, কিসের উদাহরণ? অন্যদিকে টানলে পরে আপনাদের দায়গুলো তো চলে যাচ্ছে না, সেই দিকগুলো একটু ভাবুন। আপনাদের মন্তব্য যদি কথা মানতে হয়, তাহলে তো থানা, পুলিশ, আইন, আদালত, প্রশাসন সব তুলে নিতে হবে। একদম ফুল দিয়ে রাস্তায় বিছানো থাকবে, আর গঙ্গা দিয়ে দুধ বয়ে যাবে, আমরা চা দিয়ে ডুবিয়ে বার করে। পুলিশ প্রশাসন কি করছে দেবব্রত বাবু? আপনি বলুন না দেবব্রত বাবু, পুলিশ প্রশাসন কি সত্যি ঠিকঠাক কাজ করছে? সত্যি ঠিকঠাক কাজ করছে? স্বয়ং তৃণমূল নেতা খুন হয়ে যাচ্ছে দেবব্রত বাবু। মালদার ঘটনা, ভাঙড়ের ঘটনা আমরা দেখছি। তৃণমূল নেতারা তৃণমূলে সেফ নয়, আমরা যারা সাধারণ মানুষ তাহলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো না? শুনুন, আপনাকে যেটা বলছি, আপনি বলছেন না, সেটা দেখতে হবে। একদম তো শূন্য, জিরো টলারেন্স নীতি নিয়ে করলেও যে একদম কোনো কিছু হবে না, কোনো ঘটনা ঘটবে না, আপনি না ঠিকঠাক এস্টাবলিশ করে উঠতে পারছেন না। আপনার ইচ্ছে হচ্ছিল একবার বলার, যেটা জিরো টলারেন্স নীতিতেই হচ্ছে। জিরো টলারেন্সে থাকবেন কি থাকবেন না সেটা নিয়েও আপনারা কনফিউজড হয়ে আছেন। না না, কেউ চায় না, কোনো রাজ্যের মানুষ চায় না, সেটা আমাদের রাজ্য না, বিজেপি শাসিত রাজ্য, কেউ চায় না। কিন্তু যে ঘটনাগুলো ঘটে দেখতে হবে ভারতবর্ষের মধ্যে, সেগুলো কোন জায়গায় বেশি ঘটছে, কোন জায়গায় কম ঘটছে। কি আশ্চর্য, আমরা বাংলায় বসে আছি, আমরা বাংলা নিয়ে কথা বলবো। লিপিবদ্ধ রয়েছে 2009 সালে বুদ্ধ ছিল, উনি একটা তথ্য দিয়ে বলেছিলেন, এবং সেটা বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে লিপিবদ্ধ রয়েছে। 2224টা খুন এবং 2600 কাছাকাছি রেপ হয়েছিল, মানে ওনার এই 9 বছর 8 বছরের শাসনকালে। সেই জায়গা থেকে একটা আস্তে আস্তে তো একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছে এটা সরকার। আপনারা সেটা তথ্য নিলে 2, 4, 5টা সেটা তো বলতে পারবে না, কিন্তু সরকার তো চেষ্টা করছে। তাতে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয়। আমি জানি না দেবব্রত বাবু, আজকে আপনি এই কথাটা বলছেন ঠিকই, আগামীকাল যদি আবারও কোনো ঘটনা ঘটে, আপনারা এটাকেও বিক্ষিপ্ত ঘটনা বলে হয়তো চালিয়ে দেবেন। সবকিছুই আপনাদের কাছে বিক্ষিপ্ত ঘটনা ঘটেই চলেছে, থামছে না। আমি আপনাকে বলার সুযোগ দেবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় তন্ময় ভট্টাচার্য, সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক। তন্ময়বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি ব্যাক করবো। দেবব্রত বাবু বলুন।
হ্যাঁ শুনুন, কেউ বলতে পারবে না এই যে কাশ্মীরে বৈষম্য ভ্যালুতে বাইরে থেকে লোক এসে ঢুকে পড়লো, তাদের খুন করে দিয়ে চলে গেল, সরকার কি গ্যারান্টি দিতে পেরেছে? আমরা দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে কলকাতাকে সুইজারল্যান্ড বানানো হবে, আমি সব মানছি, কিন্তু আমরা এখন আমরা কিন্তু এখন কাশ্মীরে বসে নেই। শুনুন না প্লিজ প্লিজ দেবব্রত বাবু, একটু শোনার ধৈর্য রাখুন প্লিজ প্লিজ, দেবব্রত বাবু প্লিজ একটু শোনার ধৈর্য রাখুন, একটু সামান্য। আমি বলছি যে কাশ্মীরে তো আমরা এখন বসে নেই, আমরা তো এখন বাংলায় বসে আছি, বাংলায় এই সমস্যাগুলো ঘটছে, বাংলা নিয়ে কথা বলুন না। কেন জম্মু কাশ্মীরে চলে যাচ্ছে? অনেকটা সময় লাগে যেতে, আর আপনি প্যানেল ডিসকাশনে বসে জম্মু কাশ্মীরে দুমদাম চলে যাচ্ছেন। এনসিআরবি রিপোর্ট নিয়ে কথা বলতে আসলে আমারও আবার প্রশ্ন রিপিট হবে, আবারও রিপিট হবে। এনসিআরবি রিপোর্ট কি করে তৈরি হয়, কি করে তৈরি হয় আপনি বুঝিয়ে দিন, কি করে তৈরি হয়? কার সাহায্যার্থে এনসিআরবি রিপোর্ট তৈরি করতে পারে আপনি বোঝান। এই তো মুশকিল নয়, কোনো মুশকিল নয়, আপনি সহজভাবে উত্তর দিন, আমি সহজভাবে আপনাকে প্রশ্ন করব, লাউড অ্যান্ড ক্লিয়ার প্রশ্ন করব, আপনি সহজভাবে উত্তর দেবেন, আমি তো এটাই এক্সপেকটেশন রাখবো। এই আবার গৃহমন্ত্রকে চলে গেলেন আপনি এনসিআরবি জিজ্ঞেস করলেন, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি প্রশ্নের উত্তর দিতে পারছেন না, আপনি বলুন না, আপনি বলে দিন এনসিআরবি রিপোর্ট কি করে বানায়, আপনি বুঝিয়ে দিন, আমি মেনে নেব। এনসিআরবি রিপোর্ট কি করে তৈরি হয় বলতে পারবে, সেটা যারা রিপোর্ট তৈরি করে তারা বলতে পারবে। এই দেখুন, আপনি জানেন না, আপনি তো এনসিআরবি রিপোর্টের কথা বলছেন, আর আপনি জানবেন না যে এনসিআরবি রিপোর্ট কিভাবে তৈরি হয়? আমাকে বলতে হবে এনসিআরবি রিপোর্টের কথা, এনসিআরবি না বললেও আমরা তো জানি, আমি তো জানি আপনি বুদ্ধিজীবী লোক, আপনার পড়াশোনা রয়েছে যথেষ্ট, আপনি জানেন না যে এনসিআরবি রিপোর্ট কিভাবে তৈরি হয়? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেবব্রত বাবু, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এখানে বাপিবাবুর কাছেই যাবো, বাপিবাবু হাত তুলছেন, বাপিবাবু বলুন না। এখানে বলুন, দীর্ঘকাল ধরে এখানে ছাত্র সংসদ নির্বাচন নেই, তাহলে এই যে কিছুদিন আগে আমরা দেখলাম কলকাতা হাইকোর্ট কি রায় দিয়েছে যে ছাত্র সংসদগুলি নামে যে কলেজগুলোতে সেখানে ইউনিয়ন রুম গুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হোক। হাইকোর্টও সেখানে বুঝতে পেরে গেছে সেখানে অরাজকতা অন্যায় চলছিল, অর্থাৎ কোনো জায়গায় নির্বাচন হলে সে যে কোনো দলের হোক একটা ব্যক্তি থাকে। আবার হাত তুলছেন, সবেতেই দেবব্রত বাবু বলার ইচ্ছে রয়েছে, বাপিবাবু একটু শেষ করুন। যোগ্য মানুষ, কিন্তু ছাত্র সংসদ না থাকার ফলে এখানে কি হচ্ছে, সব দাদারা শাসক দলের ওই অমুক গোষ্ঠীর অমুক দাদা বলছে আমি এখানকার কলেজ চালাবো, অমুক গোষ্ঠীর তমুক দাদার ছেলে বলছে আমি চালাবো, তার ফলে কি হচ্ছে একটা মাতসোনাই ভাবে একটা পুরো অরাজকতার সৃষ্টি হচ্ছে। তার ফলে প্রত্যেকটা কলেজে আমরা বারবার যে ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। আমি এখানে সরাসরি তন্ময়বাবুর কাছেই যাবো। তন্ময়বাবু, আমার প্রশ্নটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল আজকে, আপনার ওপেনিং রিমার্কটাই নেব প্রথমে, তা হলো শেষের শুরু তৃণমূলের, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সবাইকে আমি উপস্থিত সবাইকে আমি নমস্কার জানাই, জয়দেব বাবু, দেবব্রত বাবু, বাপি বাবু এবং রুবিন। তো বিষয়টা খুব কঠিন প্রশ্ন, এবারে কি তৃণমূলের শেষ? কেন আমরা দেখতে পেরেছিলাম বাম জামানার শেষ কিন্তু এইভাবেই হয়েছে। তো যে বলা হয়েছিল তৃণমূলের তরফ থেকে যে একটা জগদ্দল পাথরকে আমরা তুলে ফেলেছিলাম, এবং প্রসঙ্গত বিষয় যেটা আছে শাসক দলেই খুন হচ্ছে শাসক দল, যাই হোক এই এরকম বিষয়। তো বিষয়টা আমরা যেইভাবে দেখছি, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। এখন ধরুন শাসন ক্ষমতা আমার হাতে আছে, তো আমার প্ররোচনা না থাকলে তো আমি সেই সহমত দিয়ে সেই কাজটা করতে পারবো না, এটা তো খুব স্বাভাবিক। আজকে তৃণমূলের জায়গায় যদি বিজেপি আসেন, বিজেপির জায়গায় যদি বামপন্থীরা আসেন, সবাই একই করবে। তার মধ্যে এটা বলা যায় না এটাই কি তৃণমূলের শেষ। দেখতে হবে এর মধ্যে যে মেন সমীকরণ কি। ভোট যেটা দেয় আবেগে নয়, ভোট যেটা দেয় অঙ্কের নিরিখে, সেই অঙ্কটা কোথায়, সমীকরণটা কি ভুল হচ্ছে, সেটাই দেখার বিষয়। জয়দেববাবুর কাছে যাবো। জয়দেববাবু, প্রফেসর বাপি সোরেন একজন উচ্চশিক্ষিত অধ্যাপক মানুষ এবং আইএসএফ করেন, এবং বিহারে প্রশান্ত কিশোরের মতোই একটা নতুন চেতনা, নতুন চিন্তা, নতুন অল্টারনেটিভ নিয়ে বাংলায় আসতে চাইছেন। কিন্তু আজকের এই ভাঙড়ের খুনে আর ওই ওখানকার শওকত মোল্লা সাহেব তো বলছেন যে আইএসএফ জড়িত, সেটাও বাপি সোরেনকে বলতে হবে যে তারা জড়িত কিনা, কারণ তাদের দিকে অভিযোগের আঙুল উঠেছে। কিন্তু আইএসএফ ভালো বিকল্প হতে পারে, আইএসএফ এর উপর আবার একবার বাংলা পরীক্ষিত হতে পারে, কারণ পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি কে হবে, 1 মিনিট, পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি কে হবে সেটা বাঙালিরা ঠিক করে না, বঙ্গের নেতারা ঠিক করে না, দিল্লির নেতারা ঠিক করে। তার মানে দিল্লি থেকে বিজেপি পরিচালিত হয় বঙ্গে, আর দিল্লির বিজেপি সমস্ত রাজ্যে কি কুকীর্তি করে বেড়াচ্ছে, কি নোংরামি করে বেড়াচ্ছে, কি রাসলীলা করে বেড়াচ্ছে হাইওয়েতে, সবটাই তো আমরা দেখছি। এবং তারা কেউ বরখাস্ত হয় না, ব্রিজভূষণ থেকে শুরু করে আপনারা তো জানা নেই, আপনি যার এক্সাম্পল টানছেন
যার এক্সাম্পল টানছেন তাকে শোকজও করা হয়েছিল, তাকে সুপ্রিম কোর্ট অবধি নিয়ে যাওয়া হয়েছে। আপনার জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখলাম। তাহলে সেই ব্যক্তি আচ্ছা এক সেকেন্ড জয়দেব বাবু আমি আপনার সাথে একটু জানতে চাইবো বিষয় এটা বলছে সেখানেও কিন্তু ক্লিন চিট কিন্তু পেয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সে কিন্তু ক্লিন চিট পেয়েছে, তারপরে এরা এই নোংরা এলিগেশনস গুলোকে টানছে। জয়দেব বাবু এটা আপনার বিজেপি বিদ্বেষ হতে পারে, সেটা থাকতেই পারে, কিন্তু আমার প্রশ্নটা তো একটা জায়গাতে আসতে পারে জয়দেব বাবু, এলিগেশনস অনেক কিছু আসতে পারে, না আপনার বিজেপি বিদ্বেষ থাকতেই পারে, আমার সেই বিষয়ে কিছু বলার নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি বিজেপির বাকি স্টেটের ক্ষেত্রে আপনি বলতেই পারেন যে এই ক্ষেত্রে কেন ওরকম হচ্ছে, সেই ক্ষেত্রে কেন এরকম হচ্ছে না। আমি বলছি বিজেপি এখনো টেস্টেডই নয়, বাংলার ক্ষেত্রে বিজেপি এখনো টেস্টেডই নয়। আমি বলছি এই প্রশ্নের উত্তরটা খুব ভালো রুবিদি ভালো দিতে পারবে, কিন্তু আমার প্রশ্নটা একটি জায়গাতে আমি আসছি। জয়দেব বাবু আমার শুধু একটা প্রশ্ন আপনি উত্তর দিয়ে দিন তো, বিজেপি তো জাতীয় দল, বিজেপি জাতীয় দল তো আঞ্চলিক দল নয় তো, বিজেপি জাতীয় দল না আঞ্চলিক দল? বিজেপি জাতীয় দল না আঞ্চলিক দল? জাতীয় দল। তাহলে জাতীয় দল হলে পরে না আপনি বলতেই পারেন, এটা তো আমাদের ভালো গর্ব, আমাদের তো গর্ব যে কেন্দ্র সরকার আমাদের ভারত আজকে আন্তর্জাতিক স্তরে সবাই চিনতে পারছে। আমি বলছি আমার একটাই প্রশ্ন, তা হলো বিজেপির ক্ষেত্রে দিল্লি থেকে যদি জাতীয় দল হিসেবে কিছু সেট করে দেওয়া হয়, এটার মধ্যে ভুল কোথায়? না ভুল করে দেওয়া হয়, দিল্লি তো এই অন্যায়গুলোকে প্রশ্রয় দেয়। কোন অন্যায়কে প্রশ্রয় দিয়েছে? কোন অন্যায়কে প্রশ্রয় দিয়েছে? আপনি প্রমাণ দিন। বাংলার ক্ষেত্রে কোন অন্যায়কে প্রশ্রয় দিয়ে বসেছে? তদন্ত এটা কি এন্ডোর্স করে না? হিন্দু মুসলিম প্রধান কাশ্মীরে বেড়াতে যাবেন না, কাশ্মীরে মুসলিম থাকে সেখানে হিন্দুরা বেড়াতে আপনি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যটা শুনেননি? আমি আসছি রুবিদি, আমি আসছি। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যটা আপনি শোনেননি? বহুত্ববাদের কথা, সেটাকে মিস করে দিয়েছেন। আমি আসবো তন্ময়বাবু, আমি এখানে তন্ময়বাবুর কাছে আসবো। তন্ময়বাবু একটা কথা বলি, প্রথমত আপনার প্রসঙ্গে একটা কথা বলে, আপনি বললেন এখানে বিজেপি টেস্টেড দল, তাহলে বলুন তো 1998 সালে যখন তৃণমূল সরকার গঠন হয় তারা কি তৃণমূল টেস্টেড ছিলেন না? সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তৎকালীন কংগ্রেসের নেত্রী ছিলেন। সেক্ষেত্রে 1993 আমি বলছি 1993-তে 21শে জুলাই যিনি আন্দোলনে বড় সুযোগ দেব, 1993-তে 21শে জুলাই যখন যে ঘটনা ঘটলো সেটাকে কেন্দ্র করে আজকে 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন, আর আপনি বলছেন 98-তে তৃণমূল কংগ্রেস টেস্টেড ছিল না। কিন্তু আমার প্রশ্নটা তো এখানেই যে টেস্টেড ছিল না বলেই তো 2011 সালে তাকে নিয়ে আসা হলো টেস্ট করার জন্য। একটু বলতে হবে, বিষয়টা হচ্ছে আমরা কি গিনে পিন নাকি খালি টেস্ট করব? যখন 2011 তৃণমূলের সময় এটা মনে ছিল না আপনাদের? সরি, তৃণমূলের ভুল থেকেই তো আপনি বলছেন। আমি আসছি জয়দেব বাবু, আমি আসছি। ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। তন্ময়বাবুকে একটু বলার সুযোগ দিন। জয়দেব বাবু, বিজেপির যেটা মূল স্লোগান হিন্দুত্ববাদ, আমি বিশ্বাস করছি, আমি শ্রমিক বাবুকে সমর্থন করি, বহুত্ববাদ, তাহলে আপনারা কথাটা বলেননি কেন আগে? আপনি ভারতবর্ষের ইতিহাসে দেখাতে পারবেন না হিন্দু ভারতবর্ষ শুধু হিন্দুদের ছিল, কসমোপলিটন। আরএসএস সেটা বিশ্বাস করে না। আরএসএস এর বক্তব্য একটা হবে, নরেন্দ্র মোদীর বক্তব্য একটা হবে, তৃণমূলের বক্তব্য এটা কি? মানুষের বিশ্বাসকে আঘাত করা হচ্ছে। বিশ্বাস নিয়ে কখনো রাজনীতি হয় না। একটাই কথা অঞ্জন বাবু, উনি আমার বলতেন বিশ্বাস নিয়ে কখনো রাজনীতি হবে না। তার মানে কি? রাজনীতিটা সমীকরণের নিরিখে অঙ্কের একটা পরীক্ষা। তাহলে আপনি বলুন 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগানটা দিয়ে অঙ্কের নিরিখে আপনি বলছেন ঠিকই, দিলীপ ঘোষ যখন ছিলেন তখন তো 21-এ 77টি আসন পেয়েছিল বিজেপির তো আপগ্রেডেশন হচ্ছে। আপনি শুনে নিন প্লিজ, আমার কথা হচ্ছে বিজেপির আপগ্রেডেশন তো হচ্ছে, তার মানে সাধারণ মানুষ তো চাইছেন। সমবায় ব্যাংকের ভোট পর্যন্ত বিজেপি সেখানে জিতছেন, সমীকরণই তো বেরোচ্ছে এগুলো। গ্রাউন্ড লেভেলে বিজেপি যদি জিতছে তার মানে সাধারণ মানুষ চাইছেন। এটার মধ্যে সমস্যা কোথায়? আমি এখানে জয়দেববাবু আমি আসবো, কিন্তু রুবিদির থেকে আমাকে উত্তরটা একটু নিতে হবে। আমি আসছি ওয়ান লাইনার পশ্চিমবঙ্গে বিজেপি ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই, কারণ পশ্চিমবঙ্গে বিজেপি যদি আসে তবেই নারীরা সুরক্ষিত থাকবে। শুনুন, বিজেপি আসার পরেই বিজেপি যখন প্রথম 1 মিনিট থাকবে না, বলছি কি বিজেপি যখন আমাদের যখন সর্বভারতীয় আমরা যখন নেতা যখন বলে গেলেন
যে বিজেপি কি কি করতে পারে, সবকা বিকাশ সবকা সাথের যখন স্লোগান দিয়েছেন তখনও আপনারা অনেক কথা বলেছিলেন, এবং আমরা কিন্তু সবকা সাথ সবকা বিকাশের সাথেই কিন্তু চলছি। মুসলিমদের এবং বিকাশ শ্রমিক হবে, ভট্টাচার্য এক বলতে দেবেন প্লিজ। সংখ্যালঘুদের বিকাশ হবে। আপনারা সংখ্যালঘুদের কি বিকাশ করেছেন? আপনারা সংখ্যালঘুদের কি বিকাশ করেছেন? আপনারা সংখ্যালঘুদের কি বিকাশ করেছেন? বলতে দেবেন। এবং এক সেকেন্ড দেবব্রত বাবু, আপনারা এতদিন সংখ্যালঘুদের জন্য কি বিকাশ করেছেন? দেখুন, কি বিকাশ করেছেন আপনারা? যে আবাস যোজনার বাড়ি এসেছে, সংখ্যালঘুদের বিকাশ হবে। ভারতীয় জনতা পার্টি কিন্তু সংখ্যালঘুদের বিকাশের উত্তর দিতে পারছেন না। সংখ্যালঘুদের বিকাশ এক এক করে কারো কথা শোনা যাবে না এইভাবে। সংখ্যালঘু মানে শুধু তো ইসলাম ধর্মের উপর নয়, আরো সংখ্যালঘু আছে, তাদের বিকাশ হবে। আচ্ছা আমি জাস্ট দুটো কথা বলবো। দেখুন, সবথেকে বেশি শৌচালয়, সবথেকে বেশি আবাস যোজনা, সবথেকে বেশি গ্যাসের কিন্তু সুবিধা কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষই পেয়েছে। আমরা কিন্তু সবকা সাথ সবকা বিকাশ না রুবিদি না, দেবব্রত বাবু বলার চেষ্টা করছেন যে শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ নয়, সংখ্যালঘু বলতে যারা রয়েছেন সংখ্যালঘুদের মধ্যে তাদের প্রত্যেকের বিকাশের কথা বলছেন আই থিংক। সবাই পেয়েছি। আমরা তো বলছি যে আমরা সবকা সাথ সবকা বিকাশের সাথে কাজ করছি। কেউ যদি কিছু বলে থাকে সেটা তার পার্সোনাল বক্তব্য। এটা নিয়ে ভারতীয় জনতা পার্টি ভাবে না। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের সাথে কাজ করছে, আগামী দিনেও করবে। আপনারা যতই এই যে থামতে চাইছেন না, এই যে এখানে টিএমসির শেষের শুরু আমি না দেবব্রত তার কথা শুনতে পাচ্ছি। দেশভক্তিটা আমাদের পশ্চিমবঙ্গে নেবে না। ইসলাম ধর্মপরিদের চাঙ্গলা করে বাইরে গিয়ে ফেলবে। বিজেপির যে দেশভক্তি আমাদের রাজ্য মেনে নেবে না। 1980 দশকের আগেও তো আমাদের দেশ ছিল, তখনও তো আমাদের দেশভক্তি ছিল, তখনও তো আমাদের দেশভক্তি ছিল। এখানে নানা ভাষা আমাদের পশ্চিমবঙ্গে, আমি যদি বলি টিএমসি শেষের শুরু এবং বিজেপি এখানে বিকল্প হতে পারে না। আগামী দিনে বঞ্চিত নিপীড়িত আদিবাসী মুসলিমদের জন্য একমাত্রই আমরা আইএসএফ এগিয়ে আসছি। এবং আমি দেখুন, আমরা যখন ভারতীয় জনতা পার্টি যখন 2021-এর পর প্রথম বিরোধী দলনেতা পেয়েছে এবং বিরোধী দলনেতার পাওয়ার সাথে সাথে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই তৃণমূলের মুখোশটা খুলে দিয়েছে। কিরকম? যে তৃণমূল পার্টি কিভাবে দুর্নীতি করছে, সেটা রেশন হোক, শিক্ষা হোক, প্রত্যেকটি দপ্তরে কিভাবে দুর্নীতি করছে সেটা আমি কিন্তু বুঝতে পেরেছি। আমি এখানে তন্ময় বাবুর কাছেই যাব। আমার রাজনীতি এই ব্যাপারটি বড্ড ভালো লাগে এবং বলতে পারেন খুব এক্সাইটমেন্ট হয় আমার এই ব্যাপারটাতে। আমি এখানে তন্ময় বাবুর কাছেই যাব। তন্ময় বাবু, এটা ঠিক যে বিরোধী দলনেতা আসবার পরে অনেক কিছু নাকি বেরিয়ে আসছে, কিন্তু আমার দুর্ভাগ্য এটাই আমার হয়তো মনে হয় যে এই সব কিছুই যখন তৃণমূল সঙ্গে যখন তিনি ছিলেন তখন এসবের দিকে তার কোনো আলোকপাত ছিল না। তন্ময় বাবু, বলতে গেলে রুবিদির খারাপ লাগবে, তো ভারতীয় জনতা পার্টি যে আদর্শে, মানে বিজেপির তো সৃষ্টি হয় 1980 সালে, তো আরএসএস এর একটা উইংস বিজেপি। তো আপনি বলুন তো, শুভেন্দু অধিকারী বিজেপির কোন ট্র্যাডিশন আছে? প্রথমে বলুন এস্টাবলিশ। তাহলে আজকের দিনে যদি ওনার বিশ্বাসযোগ্যতা থাকতো, আমি এটা বলছি, এটা মানুষ বলছে। আপনার প্রশ্ন আরেকবার রিপিট করুন তন্ময় বাবু, আপনার প্রশ্ন আরেকবার রিপিট করুন, প্রশ্নটা আরো একবার রিপিট করুন। আরএসএস এর সংবিধান অনুযায়ী যদি ভারতীয় জনতা পার্টি, আরএসএস এর সংবিধান বলতে আরএসএস এর নিজস্ব একটা উইংস তো বিজেপি, ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক উইংস। সেখানে আরএসএস দ্বারা আরএসএস এর নীতি ধারা থাকতে পারে, কিন্তু সংবিধান থাকতে পারে না। আরএসএস এর কোনো সংবিধান বলে কিছু আছে বলে আমার জানা নেই। তার নীতি থাকতে পারে, তার আদর্শ থাকতে পারে। এই যে আপনারা মেলাইন করছেন, তার জন্য কথা হাফ হার্টেড যায়। 1980 সালে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল, আমি বলেছি আরএসএস এর পলিটিক্যাল উইংস। কথাটা শুনুন। সেক্ষেত্রে আজকে যদি ধরি, পশ্চিমবঙ্গে বিজেপি কখনো টেস্টেড হিসেবে আসেনি, আসবেও না। তার কারণটা একটাই বলি, পশ্চিমবঙ্গ কসমোপলিটন, ধর্মের নিরিখে পশ্চিমবঙ্গকে আপনি বিভক্ত করতে পারেন না। আর আপনাদের বিজেপির যে একটা হিন্দুত্ববাদ, উগ্র হিন্দুত্ববাদ, আমি বলছি না কোন ধর্মকে ছোট বড় করছে, উগ্র হিন্দুত্ববাদ। আমাকে একটা বিষয় বলে দিন, গোপাল পাঠার কথা আপনার মনে আছে? গোপাল পাঠার কথা, গোপাল পাঠার কথা আপনার মনে আছে? গোপাল পাঠার কথা মনে আছে? গোপাল পাঠার সময় শুনুন, গোপাল পাঠার সময় যে উদাহরণ আপনি দিচ্ছেন, তখন তথ্য প্রযুক্তি এত এগিয়ে ছিল না। তখন আপনার সাথে আমি অনলাইনে এগিয়ে ছিল না বলে সেই বিষয়গুলোকে ইগনোর করা যায় না তন্ময় বাবু। ইতিহাস ভুলে যাওয়া যায় না, ইতিহাসকে ভোলানোর চেষ্টা করা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের ঠিক কি দরকার রয়েছে সেটাও তো আমাদেরকে মানতে হবে। আমি কোন দলের বিরুদ্ধে বলছি না, আমি একটা নীতি আদর্শের বিরুদ্ধে কথা বলছি। যেখানে মানুষের থেকে ভাত নেই, শিল্প নেই, আপনারা ধর্ম বেঁচে কি করবেন? আপনারা কতবার শিল্পের কথা বলেছেন, বহুত্ববাদের কথা বলেছেন, শ্রমিক বাবু আসার পর একবারও বলেছেন?
আমি শুভেন্দু অধিকারীও তো বলেছেন শিল্পের কথা বলেছেন তো, এক্স্যাক্টলি বলেছে ওনার ফার্স্ট প্রায়োরিটি কি ছিল? ওনার ফার্স্ট প্রায়োরিটি ছিল হিন্দুত্ববাদ। রুবিদি উত্তরটা নেব। দেখুন, উনি যেটা বলছে সেটা সম্পূর্ণ অন্যভাবে কথাটাকে ঘুরিয়ে দিচ্ছে। দেখুন, এখানে পশ্চিমবঙ্গে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রধান বিরোধী, এক মিনিট শুনবেন, একটু শুনবেন, প্রধান বিরোধী দলনেতার কাছে যাবে, তারা সেখানে গিয়ে কিছু চাইবে, সেটাই তো স্বাভাবিক। ইনফ্যাক্ট আজকেও গেছে, প্রচুর হিন্দু দোকান ভাঙা হয়েছে, শুভেন্দুদার কাছে গেছে, তারা বিচার চাইতেই পারে, প্রধান বিরোধী দলনেতার কাছে যেতেই পারে। উনি প্রধান বিরোধী দল, কিন্তু দলনেতা মানে কিন্তু সেটা তৃণমূলেরও এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জনগণেরও। এই কথাটা মাথায় রাখতে হবে। শুনুন, এখানে হিন্দুত্ববাদের এখানে বিষয় আসছে না, উগ্রতার বিষয় আসছে না, যেটা সঠিক সেটার বিষয় যাওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে অনুপ্রবেশকারী যারা বাইরে থেকে আসছে, এসে যারা ভোটার হয়ে যাচ্ছে, সেটা নিয়ে বিজেপি কিন্তু সরব হয়েছে। এটা কিন্তু ভাবতে হবে। এখানে 2014 থেকে বিজেপি ক্ষমতায় আছে, 2014 থেকে যদি বিজেপি ক্ষমতায় কারা মিথ্যে কথা বলছে? দেবব্রত দা, কারা মিথ্যে কথা বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে যখন স্পিকারের মুখে আবার মিথ্যে কথা বলছে, অনুপ্রবেশকারীদের নিয়ে তখন বক্তব্য রাখেননি। 2006 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারেননি? 2005 সাল, যদি আমি ভুল না হই, 2005। সবাই থামলে বলি, একটু থামলে বলি। আপনি গোপাল মুখোপাধ্যায়কে দিয়ে প্রশ্ন শুরু করলে, গোপাল মুখোপাধ্যায় দিয়ে শুরু করবো না অনুপ্রবেশকারী, কোনটা বলবো? গোপাল পাঠা। গোপাল পাঠা একটু সঠিক করে বিশ্লেষণ করুন, কি করছেন দেবব্রত বাবু? শুনুন, না, আমি যেখানে এটাই যদি আবার নীতি আয়োগের ক্ষেত্রে বাংলার বিহার হয়ে যায়, তাহলে আপনাদের সমস্যা হয়ে যায়। বাংলার বিহার হলে সমস্যা হয়ে যায়, গোপাল পাঠার মতো একজন ব্যক্তিত্বের নাম আপনাদের গন্ডগোল হয়ে যায়। এগুলো করবেন না, ইতিহাস ভুলানোর চেষ্টা করবেন না। ডোন্ট ডু ইট। আমি এখানে সরাসরি ফিরহাদ হাকিম, তিনি কি বক্তব্য রাখছেন এই বিষয়ে একবার শোনাবো। বলছেন আপনি গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে মিথ্যে কথা বলছেন আপনি। দেখুন, সবাই মিথ্যে কথা বলছে। তৃণমূল কংগ্রেস খুনে বিশ্বাস করি না। আমাদের আত্মত্যাগের মধ্যে দিয়েই বাংলার মানুষ আমাদের সরকারে এনেছে। আমরা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বদলা নয় বদল চাই, নতুন বাংলা গড়তে চাই। নতুন বাংলা হয়েছে, বদলার জন্য নয়। কিন্তু যে দলটা এসে উস্কানি দিচ্ছে, ধর্মীয় উস্কানি দিয়ে হিংসা করছে, যেরকম ভাবে গুজরাটে করেছিল, এরা খুব ডেঞ্জার একটা, খুব মানে ভয়াবহ একটা কালচার বেঙ্গলে নিয়ে আসার চেষ্টা করছে, হিংসার কালচার। আমাদের বাংলায় হিংসার বিশ্বাস করে না। আমাদের বাংলা চৈতন্যের বাংলা, যেখানে আমরা বলি মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। তাই তো, মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, সেটাই হচ্ছে উদাহরণ ভাঙড়। মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, উদাহরণ মালদা। মেরেছো কলসির কানা তাই বলে প্রেম দেব না, কসবালা কলেজ। মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, আরজি কলেজ। আপনি এখানে খাপ পঞ্চায়েত বসিয়ে বিজেপি কে এস্টাবলিশ করা যাবে না। আপনি খাপ পঞ্চায়েত বসিয়ে আরে বিজেপির এস্টাবলিশমেন্টের এখানে কোনো বিষয় নয়, মূল বিষয় শাসক দল আপনারা, শাসক দল আপনারা, আইন আপনাদের, প্রশাসন আপনাদের। একরা বিস্ফোরণের কথা মনে আছে? এটা অভিযুক্ত কে ছিল জানেন? তৃণমূল নেতা পাথর প্রতিমা, সেই বিস্ফোরণে অভিযুক্ত ছিল তৃণমূল নেতা। একের পর এক ধর্ষণ, সেখানে অভিযুক্ত তৃণমূল নেতারা। আপনি কি বলতে চাইছেন? সভাপতি যারা নির্যাতিতা, অনন্যা চক্রবর্তীকে জাস্টিস দাও। বাপি বাবুকে সুযোগ দিতে হবে, আমি দুজনের কাছে আসবো। বাপি তো অনেকবার বলার চেষ্টা করছেন। যেখানে ফিরহাদ হাকিম স্যার তিনি বললেন যে তিনি নাকি হিংসায় বিশ্বাস করেন না, তারা অপর দলে হিংসা কতটা বিশ্বাস করে সেটা আমরা দেখেছি, সেটা বলছি না। তারা নিজেদের মধ্যে হিংসা তো আরো বেশি বিশ্বাস করে, যেটা আমরা দেখলাম ভাঙড়ে। তৃণমূলকে মারছে। সেখানে কি বললো শওকত মোল্লা, তিনি কি বলছেন যে কিছুক্ষণ আগে আমাদের মিটিং হলো, তার সাথে 3 জন ছিল। সেখানে কিছুক্ষণ পরে 3 জন থেকে সে কি করে একাই হলো, এবং মারা যাওয়ার 1 ঘন্টার পরে শওকত মোল্লা সাহেব সেখানে উপস্থিত। সে কি করে উপস্থিত হলো সেখানে, সেটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনি কি তদন্তকারী অফিসার? আমরা তদন্তকারী অফিসার নই, কিন্তু আমরা বাস্তব পরিস্থিতিতে আমরা আলোচনা করছি। তদন্তকারী অফিসার নাই হতে পারে, কিন্তু সন্দেহ সবাই করতে পারে, গণতান্ত্রিক অধিকার। এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না, এটা খাওয়া খাওয়ার লড়াই হচ্ছে। এরপর আগামী 5 বছর কি হবে? আমরা দেখেছিলাম দিন দাহাড়িতে এখানে সবার মাঝে এইভাবে প্রতিদানকে কেউ বলার সুযোগই পাবে না। বাবলাকে সেখানে মারা হলো, সেখানে দিন দাহাড়িতে। সেখানে কে ধরা পড়লো? আপনাদের টাউন সভাপতি নরেন্দ্র তেওয়ারি। এবং 2019-এ কে মারা গেছিল? সত্যজিৎ বিশ্বাস, একজন এমএলএ কে একটা অনুষ্ঠান থেকে ফেরার পথে। আমি আপনি যেদিকে আলোকপাত করছেন, আমি একবার ফুল প্লেটটা দেখাই। দেখুন
হ্যাঁ দেখুন ফুল প্লেট পিসিআর। দেখুন তৃণমূল নেতা এর আগে কিভাবে খুন হয়েছে, কিভাবে বলতে কোন কোন ডেটে খুন হয়েছে, বাংলায় তৃণমূল নেতাদেরকেই খুন করা হচ্ছে। 9 ফেব্রুয়ারি 2019 সত্যজিৎ বিশ্বাস তৃণমূল বিধায়ক রাজবাড়ী কৃষ্ণগঞ্জে সশস্ত্রদের গুলিতে নিহত হয়। অভিযোগ সেই আবারও তৃণমূলের গোষ্ঠীকন্দল বারংবার সামনে আসে। বাংলায় তৃণমূল নেতাদের খুনের মধ্যে 2রা ডিসেম্বর 2019 সাইফুদ্দিন খান স্থানীয় তৃণমূল নেতা গাড়ি হামলায় জয়নগরে বোমা এবং গুলিতে নিহত। 3 নম্বর 23শে জুলাই 2021 সুব্রজিৎ দত্ত তৃণমূল কর্মী উত্তর দমদমের বিরাটিতে গুলিতে নিহত। 21শে মার্চ 2022 ভাদু শেখ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বোমা হামলায় নিহত। 5 নম্বর 25শে মে 2024 মইবুল শেখ তৃণমূল কর্মী লোকসভা নির্বাচনের আগে রাতে ধারালো অস্ত্র দিয়ে খুন। নাম্বার 6 17 জুন 2025 অনোয়ার হোসেন গাজী বসিরহাটের বুথ তৃণমূল সভাপতি গুলিতে মৃত্যু হয় তার। 2রা জানুয়ারি 2025 7 নম্বর দুলাল সরকার তৃণমূল কাউন্সিলর, এই হালে এই ঘটনা ঘটেছে, গুলিতে নিহত হন বাবলা সরকার। তাড়িয়ে তাড়িয়ে তাকে খুন করা হয়। আমি জানি না এরপরও আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন কেন ওঠে না, কেন প্রশ্ন করলে পরে ভিন দেশে আমাদের চলে যেতে হয় কেন। দেখুন আমি কোনো তৃণমূল সমর্থক, বিজেপি সমর্থক, সিপিআইএম কংগ্রেস সমর্থক, আইএসএফ সমর্থক বুঝি না। আমি একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমার প্রশ্ন শুধুমাত্র একটি জায়গাতে, তা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ল অ্যান্ড অর্ডার সত্যি কি ঠিক রয়েছে? তার কারণ পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেক্ষেত্রে জয়দেববাবু একদিন বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনা হোক। আমি তো এখানেই বলতে চাইছি 35টি ডিপার্টমেন্ট যার কাছে রয়েছে, সত্যি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়ে যাচ্ছেন না? আমি এখান নিয়ে এই প্রশ্ন নিয়ে সবার কাছে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো তন্ময় বাবুকে। তন্ময় বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। বলুন। কোনো কারণে নেটওয়ার্ক ফেল করছে। আমি এখানে সরাসরি প্রথমেই বাপি বাবুর কাছে যাবো। বাপি বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমাদের, আমি প্রথমেই বললাম যে মাতসানাই যুগ শুরু হয়ে গেছে আমাদের শশাঙ্ক মারা যাওয়ার পরে, কিন্তু আমাদের কেউ মারা যায়নি। আমাদের সব শাসক থাকার পরেও আমরা বিভিন্ন জায়গায় দেখছি, আমরা বারবার কি চলি যে পুলিশের নিয়মে চলা উচিত, কিন্তু আমরা কি দেখতে পাই আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী একজন এসপি ডিআইজি কে তুই তোকারি করলে। আমরা যখন দেখলাম বীরভূমের একজন বেতাজ বাস্তা একজন ওসিকে কি ভাবা অকথ্য ভাষায় গালিগালাজ করলেন, কিন্তু এখনো সেইভাবে কোনো দল সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি। অপরদিকে একজন সামান্য কিছু করলেই কোনো বিরোধী দলগুলো এখন যেহেতু আমরা আছি, সামান্য বিনা কাজেও যেমন যারা চাকরি প্রার্থী সামান্য আন্দোলন করতে চাইছে তাদেরকে চেংদোলা করে নেওয়া যাওয়া হচ্ছে, বা কেউ সামান্য কোনো প্রতিবাদ করতে চাইছে ডিএর জন্য আন্দোলন করছে তাদেরকে চেংদোলা করে প্রতিবাদ করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু যারা পুলিশকে বোম মারার জন্য বলছে, যারা পুলিশকে তুই তোকারি করে বলছে, যারা পুলিশকে ভাবে যে আমরা নিজের পকেটে আছে, এইভাবে যদি চললে আমরা ধরে নিব আইন শৃঙ্খলা একদম অবনতি। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ 1861 সালে কর্নওয়ালিস সময়ে চালু হয়েছিল, কিন্তু এখনো আপডেট করা হয়নি। আমি বারবার বলে এসে আমরা আইএসএফ এর পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের আইন নতুন করে একটা আপডেট করা হোক, এবং না হলে আগামী দিনে সিস্টেমে এরকম গড়বড় চলতেই থাকবে। বেশ, আমি এখানেই দেবব্রতবাবুর কাছে যাব। দেবব্রতবাবু, বাঙালি অস্মিতা বারংবার যেটা আমাদের অহংকার, সেই জায়গাতেও আঘাত পড়ছে, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন আসছে। দেখুন আমি আবারও বলছি, এটা বিজেপি সিপিআইএম কংগ্রেস নয়। দেবব্রতবাবু একটু ভাবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, যদি আত্মসমালোচনার জায়গা থাকে দর্শকদের কাছে সেটা প্রেজেন্ট করুন, এটাই আপনার কাছে আশা রাখবো। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বাঙালি অস্মিতাতে তখনই আঘাত পড়ে যখন বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে আঘাত করে। বাঙালি মাছ খাবে না মাংস খাবে একটা রাজনৈতিক দল যখন ঠিক করে দেয় তখন অস্মিতায় আঘাত পড়ে। মীনা দেবী পুরোহিত যখন বলে মাছের বাজার বন্ধ করতে হবে, মুরগির মাংসের বাজার বন্ধ করতে হবে, তখন রাজনৈতিক আঘাত পড়ে। এখন আমাদের দেবদেবীরা কি ধরনের প্রসাদ দেবে সেটা তারা ঠিক করে দেবে। বাঙালি চিড়ে খাবে না মুড়ি খাবে সেটা তারা ঠিক করে দেবে। বাঙালি কি ধরনের খাদ্য গ্রহণ করে, তারা কি ধরনের পোশাক করবে, কোন দেবতার উপাসক হবে সেটা তারা ঠিক করে দেবে। এটা তো বাঙালির অস্মিতার অপরাধ। আর বাঙালি মানে বাংলাদেশি, এটা তো একটা ন্যারেটিভ। সারা ভারত জুড়ে বিজেপি চেষ্টা করছে বাঙালি মানে বাংলাদেশের ন্যারেটিভ ঠিক করে দাও। আর এই যে বারে বারে বলছিল রোহিঙ্গা ঢুকে পড়ছে, রোহিঙ্গা ঢুকে, আবার বলছি শুনুন, সারা পৃথিবীতে রোহিঙ্গার পরিমাণ হচ্ছে 15 থেকে 20 লক্ষ, তার মধ্যে
মাত্র 15 থেকে 20,000 রোহিঙ্গা আমাদের ভারতবর্ষে রয়েছে, এটা তথ্য রয়েছে, বিভিন্ন তথ্য থেকে পাওয়া যাচ্ছে। আর রোহিঙ্গা তো শুনুন, রোহিঙ্গা তো আকাশ দিয়ে লাফ দিয়ে উড়ে আসছে না, আর মাটির নিচে দিয়ে খুঁড়ে আসছে না, তারা বিএসএফ এর লাঠির তলা দিয়েই আসছে। বারে বারে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিজেপি এখন পালাবার পথ খুঁজছে। যারা ধর্ম নিরপেক্ষকে মান্যতা দেয় না, দেশের সংবিধানকে মান্যতা দেয় না, তাদের কাছে মানুষ ভোট দেবে না, এটা স্বাভাবিক ব্যাপার। প্রতিটা নির্বাচন আসে, বিজেপি পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাখ্যাত হয়। আগে বিজেপির পশ্চিমবঙ্গের সৃষ্টি শিখতে হবে, সংস্কৃতি শিখতে হবে। আর এই যে বারে বারে জাস্টিস বলছে না, আগে মনে হয় অনন্যা চক্রবর্তী জাস্টিসটা দিয়ে উনি অভিযোগ করেছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি তাকে কিভাবে শারীরিকভাবে নিগৃহীত করে, তাই চেঁচিয়ে চেঁচিয়ে বলেছেন জাস্টিস আমাকে, তার জাস্টিসটা আগে বিজেপি দিয়ে দিক, তারপর অন্য জাস্টিস গুলো ভাবে। নিজের দল থেকে আগে ঠিক করো, তাই তো প্রাইস পোস্টিং হচ্ছে। আর সারা ভারত জুড়ে বিজেপির যে দোকানগুলো রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে বিজেপির কি প্রোডাক্ট পাওয়া যায়। এখন আনইন্টারাপ্টেড প্রশ্নটা এটাই জয়দেব বাবু, যে প্রশ্নটা আমি সরাসরি দেবব্রত বাবুকেই করলাম। দেবব্রত বাবু, আত্মসমালোচনার জায়গাটা থাকলেও থাকতে পারতো, এখানে বিজেপি সিপিআইএম বা কংগ্রেস নয়, ল অ্যান্ড অর্ডার সত্যিই কি প্রশ্নের মুখে নেই? আপনারা বাঙালির অস্মিতা নিয়ে বলেছিলেন, অস্মিতা বলেছি, বলুন জয়দেব বাবু। আমি আগেও বলেছিলাম, আজও বলছি, তৃণমূল কংগ্রেস যদি বাঁচতে চায়, যদি নিজেকে সিপিএম এর মতন অধঃপতনে নিয়ে যেতে না চায়, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে দ্রুত কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নিতে হবে। এখনো বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা ধীরে ধীরে কিন্তু নিচের দিকে নামছে। শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে, স্বাস্থ্যসাথী দিয়ে, কন্যাশ্রী দিয়ে, বিধবা ভাতা দিয়ে, সমব্যাথী দিয়ে কিন্তু মানুষের ভোট পাওয়া যাবে না। কারণ সিপিএম এর আমলে মানুষ অনেক কিছু পেয়েছিল, তাও কিন্তু গদি উল্টে দিয়েছে। তৃণমূল কংগ্রেসকে কিন্তু ভাবতে হবে, জনমানসে যে ক্ষোভের সঞ্চার হচ্ছে দলের কালনেমি কুলাঙ্গার গুলোর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি খারাপ হচ্ছে, সেই জায়গা থেকে এই কালনেমি কুলাঙ্গার গুলোকে জনমানুষের সামনে কঠোরতম শাস্তি দিতে হবে। তাদের আড়াল করলে, আবদানে তুলে রাখলে তৃণমূল কংগ্রেস ফাঁসবে। আর আমি আরেকবারও বলছি, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হলে বাংলার ল অ্যান্ড অর্ডার আজকে 190 থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমলে সেটা 100 হয়ে যাবে, বাংলা আরো সুরক্ষিত হবে। বেশ, অন্তিম অর্ডার রয়েছে, আমি রূপদির কাছে যাবো। রূপদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড। দেখুন, পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি কিভাবে শিক্ষকদেরকে মারা হচ্ছে, সেখানে চোখ থেকে শুরু করে, সেখানে মাথা থেকে শুরু করে হাঁটু কিছুই বাকি রাখছে না। শিক্ষকদের উপর অত্যাচার হচ্ছে, শুধুমাত্র তাই নয়, এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের হয়ে ধর্ষিতাদের রেড বেঁধে দেয়, এবং আজকে অনুপ্রবেশকারীদের রেড বেঁধে দিয়েছে এই তৃণমূলের প্রতিনিধি আরেকজন রয়েছেন তিনি, তার থেকেও আমরা দেখলাম অনুপ্রবেশকারীদের জন্য রেড বেঁধে দিয়েছে। সুতরাং বাংলাকে যদি পশ্চিম বাংলাদেশ হতে বাঁচাতে যদি চান, পশ্চিমবঙ্গকে যদি বাংলাদেশ থেকে বাঁচাতে চান, বাংলাদেশ হতে, তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতেই হবে এবং সবাইকে একত্রিতভাবে ভোটটা দিতে হবে। এই লড়াই 26-এর লড়াই সাধারণ লড়াই নয়। এই সাধারণ লড়াই যদি হতো তাহলে আমরা থেমে যেতাম 21-এর পর, যখন আমাদেরকে একের পর এক হ্যারাসমেন্ট হতে হয়েছে, একের পর এক মা বোনেদেরকে ধর্ষণ হতে হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের, একের পর এক ভাইদেরকে আমরা হারিয়েছি, দাদাদের হারিয়েছি, কিন্তু আমরা কিন্তু থেমে যাইনি, কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই হবে। সেটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করবে তা নয়, সেটা সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আমি সাধারণ মানুষকে বলবো, আপনারা এগিয়ে আসুন। এই সরকার যদি থাকে, দুর্নীতিগ্রস্ত সরকার, প্রতিদিন আমরা টিভি খুললেই আবার ধর্ষণ দেখব, বিশ্বাস করুন, আবার দুর্নীতি দেখব, আবার কোনো মায়ের কোল খালি হয়েছে, আবার দেখব আবার কোনো চাকরি কারোর চলে গেছে দুর্নীতির জন্য, এবং আবার দেখব প্রাতিষ্ঠানিকভাবে নানা রকম দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেই যাচ্ছে এবং ধর্ষকরা শুভেন্দু অধিকারীর ইসলাম কাশ্মীর নিয়ে একেবারে অন্তিম ছিলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য। তন্ময়বাবু আমাদের সঙ্গে জুড়েছিলেন, তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। দেখুন, আমি আবারও বলছি, একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে অনেকের অনেক কিছু মনে হতে পারে যে কাউকে ডিফেন্ড করা হচ্ছে বা কাউকে ইচ্ছে করে সাপোর্ট করা হচ্ছে, বিষয়টি তা নয়। মূল জায়গা বুঝতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা প্রশ্ন কাকে করব? বিজেপিকে প্রশ্ন করব না, সিপিআইএমকে প্রশ্ন করব না, কংগ্রেসকে প্রশ্ন করব না। তার কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস, পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করা মানে প্রশ্ন করা নয়, প্রশ্ন করা মানে উষ্মা প্রকাশ করা,
প্রশ্ন করা মানে ভেতরে যেটা চলছে সেই আস্থাটা কোনো এক জায়গায় ভাঙছে বলে তাদের কাছে অনুরোধ করা যে সাধারণ মানুষকে সেই সেফগার্ডে রাখুন। প্রশ্ন করা মানে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সাধারণ মানুষ ভরসা রাখছে কি রাখছে না তার ঊর্ধ্বে উঠে গিয়ে সাধারণ মানুষকে নাগরিক নিরাপত্তা দেওয়া। কসবা ল কলেজ থেকে শুরু করে আরজি কর প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ঘরের মেয়েরা শ্লীলতাহানি থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে গণধর্ষণের শিকার হচ্ছে, আর তারপরেও প্রশ্ন করা যাবে না, বলা যাবে না যে হ্যাঁ তৃণমূল কংগ্রেস এই কাজগুলো ভুল করছে। দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে ভুলগুলোকে ধরিয়ে দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আয়না এটা কেন্দ্র সরকারের ডিবেট চলছে না, এটা জম্মু কাশ্মীরের ডিবেট চলছে না, গুজরাটের ডিবেট চলছে না, এটা বাংলার ডিবেট চলছে। ট্রাইব টিভি বাংলা বাংলার আপন হতে চায়, আর ঠিক সে কারণের জন্যই বাংলার প্রত্যেকটি ইস্যুকে তুলে ধরবার চেষ্টা করছে। যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই ত্রুটি বিচ্যুতিগুলো দেখানোর চেষ্টা করছি আমরা, যেন সমাধান সূত্র বেরিয়ে আসে। কিন্তু সমাধান সূত্র কোথায়? রাজনৈতিক কর্মী তৃণমূলকে সমর্থন করেন, তিনি রাত দিন বলে চলেছেন অন্য দল এটা করেছে, অন্য দল সেই রাজ্যে কেন কিছু হচ্ছে না। প্রশ্নটা এই রাজ্যের বুকের তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূল কংগ্রেসকে মরছে উভয় তৃণমূল। এরপরেও তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করলে আবারও বিজেপি কিংবা সিপিআইএম কিংবা কংগ্রেস। এইসব জিনিসের সঠিক সমাধান হোক এই আশা রেখেই আজকে শো শেষ করছি। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টা 57 নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। প্রাইম টাইম, শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় এসো। নমস্কার।